নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, লজ্জা আদর। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, লজ্জা আদর। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিয়েটা যে এমন হুট করে হয়ে যাবে কিছুতেই আশা করেনি ঋদ্ধি। লাবণীও তাই। লাল শাড়ি পরে, এই শাড়িটা মায়ের। চুপ করে বিছানার এক কোণে লাবণী শুয়ে রয়েছে। ঋদ্ধিমানের হাতটা কেমন নিষ্পিস হচ্ছে। কানের ধারে কেউ যেন বলছে, নতুন বউ, আদর কর। ও কি বলবে? আমি এখন একটু স্বামী সোহাগ পেতে চাই। কি হচ্ছে? কি হলো? কিছু না, মশা মশা কামড়াচ্ছে। তোমার ভূতে ভয় লাগে বুঝি? প্রচন্ড। ঠাকুমাকে বলতে পারিনি কোনোদিন, ঠাকুরদাকে হেব্বি ভয় লাগতো। আমারও ভূতে না খুব ভয় করে। ঠিক সেই মুহূর্তে আবার কে যেন বলল, এই হারামজাদা, বউকে আদর করতে হয় জানিস না? ওকে বুকের মাঝে নিয়ে কপালে একটু হামি দে। তোর বউ তো নাকি? কে কে কথা বললো? ঋদ্ধির চোখটাও জানালায় গিয়ে আটকালো, লাবণীর চোখটাও। ও মা গো! লাবণী জড়িয়ে ধরল ঋদ্ধিকে। ঋদ্ধির শরীরে, সমস্ত শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন জানান দিয়ে উঠল সে একটা পুরুষ। আর তৎক্ষণাৎ লাবণীরও মনে হলো সেও একটা পরিপূর্ণ নারী। মধ্য কলকাতার এক পুরনো বাড়ি, যার দেওয়ালে জমে থাকা ধুলো আর ছাদের কড়িকাঠে ঝুলতে থাকা মাকড়সার জাল সাক্ষ্য দিচ্ছে এই বাড়ি ইতিহাস বয়ে চলেছে। এইখানেই থাকে ঋদ্ধিমান। বাবা মা নেই। ছোটবেলায় তারা একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঋদ্ধিমান বড় হয়েছেন ঠাকুমার কোলে, যিনি সদ্য প্রয়াত। ঠাকুমা নেই। এই গোটা বাড়িটা ঋদ্ধিমানকে যেন চিবিয়ে গিলে খেতে আসে। ভয় হয় তার মাঝে মধ্যে। ঘর ভর্তি পুরনো আসবাব। ঘরের একটা কোণে একটি লোহার ট্রাঙ্ক। ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ আজ মিটে গেছে। পাড়া প্রতিবেশী সকলকেই মোটামুটি নিমন্ত্রণ করে খাইয়েছে ঋদ্ধিমান। ঋদ্ধিমানের বয়স প্রায় 35-এর কাছে। এখনো বিয়ে করেনি। একটা কলেজে প্রফেসর সে। মাস মাইনে বেশ মোটা অঙ্কের। তবুও জীবনে কোনো নারী আসেনি তার। থাকে কিছু কিছু মানুষ যারা প্রেম করতে পারে না। বাবা মা জীবিত থাকলে হয়তো এতদিনে বিয়ে থাওয়াটা হয়ে যেত। ঠাকুমার এমনি বয়স হয়ে গিয়েছিল, নড়তে চলতে পারতেন না। বাড়িতে একটা লোক ছিল ঠাকুমাকে দেখাশোনা করার। সেই মেয়েটি কমলিনী। ঋদ্ধিমানের দিকে কম চোরাচাউনি করে তাকাতো না। মাঝে মাঝে ঠাকুমার ময়লা জামা কাপড় পরিষ্কার করতে করতে শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে কিছুটা খসিয়ে দিত। ঋদ্ধিমান হয় তখন পেপার পড়ছে, না হলে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। ঠিক সেই সময় ঋদ্ধিমানের চোখটা পড়তো ওই কমলিনীর দিকে। আটকে থাকতো কয়েক সেকেন্ড। তারপরই স্ট্যাটাস মনে পড়তো তার। কোথায় ঋদ্ধিমান আর কোথায় এই কাজের মেয়েটা? দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তার উপরে মেয়েটি একেবারেই মূর্খ। ক লিখতে কলম ভাঙে, নিজের নাম সইটা পর্যন্ত পারে না।
অথচ শরীরের কি বাঁধন, গায়ের রং বেশ পরিষ্কার। সামান্য সূর্যের আলোতেই গালগুলো কেমন যেন গোলাপি বর্ণ হয়ে ওঠে। সব সময় পরে আসে ডিপ রঙের শাড়ি, আরো বেশি সুন্দর লাগে। তবে আজকে পরে এসেছে একদম হালকা গোলাপি, গায়ের রঙে যেন মিশে রয়েছে সেটা। ব্লাউজ পুরো ভিজে গিয়েছে তার চপচপে ঘামে, আর শাড়ি আর ব্লাউজের ওই পাতলা ফিনফিনে কাপড়ের আবরণটা সরে গেলেই যেন নারী সৌন্দর্যটা ঋদ্ধিমানের চোখে গিলে খাচ্ছিল সেই মুহূর্তে। গোলাপি রঙে কেমন যেন খয়েরি একটা আভা ফুটে বেরোচ্ছিল তার শরীরের ভেতর থেকে। ঋদ্ধিমান নিজেকে সংবরণ করে সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কমলিনী কম ইশারা করেনি তাকে, কিন্তু ঋদ্ধি কিচ্ছুতেই বিগলিত হয়নি। এই তো ঠাকুমার মৃত্যুর কিছুদিন আগেই কমলিনীর বাবা ঋদ্ধির হাতে পায়ে পড়ল, বলল, আমি কন্যা দায়গ্রস্ত পিতা, বাবা উদ্ধার করো, অন্তত মেয়েটার বিয়েটা। সব সরঞ্জাম হয়ে গেছে, শুধু ওই বিছানাপত্রটা দিতে পারিনি। একটা কোনো রকমের খাট আর একটু খাটের বালিশ তোষক যদি একটু বন্দোবস্ত করে দাও, জীবন তোমার খেদমত খাটবো বাবা। ঋদ্ধিমান ওনার হাত ধরে বলেছিলেন, এগুলো কি করছেন? আপনাকে আমি কাকার চোখে দেখি, সম্মান করি, উঠুন। তাছাড়া কমলিনী যে আমার বোনের মতো, এই কথাটা ঋদ্ধির ঠোঁটে আটকে গিয়েছিল, বলতে পারেনি। না, সত্যিই বলতে পারেনি, কারণ কমলিনীকে নিয়ে প্রায় রাত জেগেছে ঋদ্ধি। স্বপ্নের ঘোরে ছিঁড়ে কুড়ে খেয়েছে তাকে, কিন্তু সামনে আসতেই স্ট্যাটাসের ভয় পেয়েছে, পিছিয়ে পড়েছে। সে বলল, আপনার আর কোনো কিছু দরকার আছে কি? না বাবা, ওই বিছানাপত্রটা হলেই। ঋদ্ধি চেকবুকটা বার করলো, সেখানে 1,00,000 টাকা চেক লিখে বয়স্ক লোকটির হাতে দিতেই ওনার চোখে ঝরঝর করে জল। এত লাগবে না বাবা, এই টাকায় আমার মেয়ের পুরো বিয়েই হয়ে যাবে, তাহলে সেটাই দিন। তারপরে ঠাকুমার পুরনো আলমারিটা খুলে একজোড়া বালা বের করে কমলিনীর হাতে দিয়ে বলল, এটা ঠাকুমার আশীর্বাদ মনে করে পড়বে। ঠাকুমা আমায় বলে দিয়েছিলেন, ওনার মৃত্যুর আগে তুমি তো ওনার কম সেবা যত্ন করনি। ঠাকুমা বোধহয় আর বেশি দিন নেই, তোমারও বিয়ে হয়ে যাচ্ছে, তাই ঠাকুমাকে জিজ্ঞাসা করেই এটা আমি তোমায় দিলাম। ঠাকুমা পাশের ঘরে মৃত্যুর সঙ্গে এই লড়াই করছে সেই সময়। আজ আছে কাল নেই, মানুষটার নিঃশ্বাসটা বেরিয়ে গেলে বোধহয় আত্মার শান্তি পেত। আজকাল কথা বলার শক্তিটাও শেষ হয়ে গেছে। সেই দিন কমলিনীর বিয়ে হলো। একটা বাজনার শব্দ পেয়েছিল ঋদ্ধি, কিন্তু যেতে পারেনি। বুকের ভেতরে কোথায় যেন একটা চাপা যন্ত্রণা। কমলিনীর হাতে ওই বালা জোড়া তুলে দেওয়ার সময় কমলিনী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল ঋদ্ধিমানের। অসম্ভব ভালো লেগেছিল ঋদ্ধির, সারা শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠেছিল তার। কমলিনীর নরম হাতের ছোঁয়া। না, এইসব সে কি ভাবছে? কমলিনী কদিন পরে কারো স্ত্রী হতে চলেছে। না না, একটা কুমারী মেয়েকে কলঙ্কিত করার মতো পাপ কিছুতেই ঋদ্ধি করতে পারবে না। কমলিনীর বাহু জোড়া ধরে সে বলেছিল, থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না, সুখে শান্তিতে সংসার করো, আর তুমি দীর্ঘজীবী হও, এটাই চাই। চলে গিয়েছিল কমলিনী তার বাবাকে নিয়ে। কয়েকদিন পর তার মোটামুটি ধুমধাম করেই বিয়ে হয়েছে। ঋদ্ধি জানতে পেরেছিল বরটা রিক্সা চালায়, দিন আনা দিন খায়, তবে সংসারে নাকি অসম্ভব সুখ। কমলিনী বিয়ের পরে বেশ ভালোই আছে। এসেছিল দেখা করতে ঋদ্ধির সঙ্গে। ঠাকুমার শেষ নিঃশ্বাস তখন বেরিয়ে গিয়েছে। ঠাকুমার জন্য খুব কান্নাকাটি করেছিল মেয়েটা। শ্রাদ্ধ শান্তির খাওয়া সে খাবে না, কারণ তার নতুন বিয়ে হয়েছে, আর নতুন বিয়ে যাদের হয় তাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। তবুও কমলিনীর বর বলেছিল, আপনি বড় মাস্টার, আমার বউয়ের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি স্যার। আমি খেতে পারবো না, তবে হ্যাঁ, আমি কিন্তু খেটে দিয়ে যাব। খেটে মানে
মানে ওই লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, কাউকে আপনার খবর দিতে হবে না। আমাদের একটা টিম আছে, ওদের একটু খাইয়ে দেবেন, ওরাই এসে ওই ঘষা মাজা, খাবার পরিবেশন করা সব করে দেবে খনি। কমলিনীর দিকে এক ঝলক তাকিয়ে দেখেছিল ঋদ্ধিমান। তার নাকের নোলকটা ঝুলছে। এই নোলকটা পরে তার মুখটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। লাল শাড়ি পরেছে, শাঁখা সিঁদুরে চকচক করছে কমলিনীর সম্পূর্ণ শরীরটা। তবে ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা তার দৈহিক সৌন্দর্যকে শত চেষ্টা করেও সে যেন আটকে রাখতে পারছে না। সমস্ত বাঁধন উন্মুক্ত করে তারা বেরিয়ে আসতে চাইছে বাইরে। বিবাহের পরে শরীরে বিয়ের জলে আরো সৌন্দর্য এসেছে কমলিনীর। কমলিনী এগিয়ে এসেছিল, বলেছিল, আপনি চিন্তা করবেন না দাদাবাবু, বাড়ির অতিথিদের দেখাশোনা করার দায়িত্বটা আমার। মাইনে টাইনে কিচ্ছু দিতে হবে না। আপনি আমার বিয়ের জন্য যা করেছেন, আমি আপনার কাছে এই চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কমলিনী পায়ে হাত দিয়ে আরো একবার প্রণাম করেছিল ঋদ্ধির। ঋদ্ধির শরীরে কাঁটা দিয়ে গিয়েছিল, তবে এ কাঁটা আর আগের কাঁটার মধ্যে অনেকটাই তফাৎ। ঠাকুমার কাজ মিটে গেছে। মোটামুটি সকলেই এসে ঠাকুমার অনেক গুণকীর্তন করেছেন। তবে একটা ব্যাপারে ঋদ্ধির কানটা কেমন যেন বেজে উঠেছিল। খেতে খেতে একজন বয়স্ক ভদ্রলোক বলছিলেন, ধরনী তো আর কোনো খবর পেল না, সকলেই চলে গেল। বনমালী তো গেছে সেই কোন ছোটবেলায়, তখন ঋদ্ধি কত ছোট। বনমালী অর্থাৎ ঠাকুরদা। ঠাকুমার নামে বললেন, আর প্রফুল্ল মরে শান্তি পেয়েছে। বলো, এই বয়সে এসে স্বামী, ছেলে, বউ সব শোক পেয়েছে প্রফুল্লটা। নাতিটাকে যে বড় করতে পেরেছে সেই। যাই বলেন হিরেন জ্যাঠা, ধরনী থাকলে কিন্তু বেশি কষ্ট হতো না ঋদ্ধির, বরং একে কোলে পিঠে করে মানুষ করতে পারত। কত ভালোবাসত প্রফুল্ল তাকে। হ্যাঁ, কিন্তু ধরনীর বরটাই তো এসে। এইটুকু শোনার পরই যখনই ঋদ্ধিকে সকলে দেখলো সামনাসামনি, তখনই কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই যে ঋদ্ধি, তা ঠাকুমা তো চলে গেল বাবা, এইবার তুমি সংসার করো নাকি? তোমার এত বড় বাড়ি, জমি জায়গা, তার উপরে তুমি তো প্রফেসর, বেশিরভাগ সময় এখানে থাকো না, তাই বাড়িটা তো খা খা করবে। দেখাশোনা করার জন্য অন্তত একটা লোককে তো রাখতে হয়। বিয়ে করো, সন্তানাদি হোক, তারপরে শহরে আর এখানে না হয় নিত্য যাতায়াতি করো, খুব একটা দূর তো নয়। হিরেন কাকার কথায় সবাই সহমত প্রকাশ করেছিলেন, বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক বলছে ঋদ্ধি। ঋদ্ধিমান, যদি বলো তাহলে সম্বন্ধ দেখি। পাড়ার বৌদিরা একথা বলেন। তোমার তো ভাই কোনো কষ্টই নেই, অভাবের সংসারও না। এই মেয়ে যে বাড়িতে আসবে রাজরানী হয়ে থাকবে। তাছাড়া সাতকুলে তোমার কেউ নেই, দেখাশোনা করার তো একটা লোক চাই। দেখো ভাই, একটা নির্দিষ্ট বয়সের পরে বিয়ে করতে হয়। না না বৌদি, বিয়ে খাওয়া করার আমার কোনো ইচ্ছা নেই, তবে সেই রকম কিছু হলে আমি নিশ্চয়ই তোমাদের খবর দেব। সত্যি বলছো? এই গা ছুঁয়ে বলো। এই ছুঁতে গিয়েই ঋদ্ধিমানের হাত দুটো কেমন স্তব্ধ হয়ে যায়। বৌদি বললেন, ও মা, সে কি? তোমাকে তো আমি ভাইয়ের চোখে দেখি, আমাকে ছুলে তোমার দাদা কিছু বলবে না। ঋদ্ধিমান বৌদির হাতটা ধরে বলল, কথা দিচ্ছি বৌদি, যদি কোনোদিন বিয়ের শখ হয় নিশ্চয়ই তোমায় বলবো। তারপরে সবাই চলে গেলেন বাড়িতে। কমলিনী একটু বাসন কোসন মাজতে গিয়েছিল। বাড়ির আর 5 জন কাজের লোক তখন বলল, মরণ দশা, বিয়ে হয়েছে কদিন, এই সময় এসব বাসন কেউ ধোয়? তার উপরে কদিন পর পোয়াতি হবি, তখন কি হবে? হ্যাঁ। তখন ঋদ্ধিমান সেই ব্যালকনিতেই দাঁড়িয়ে। আরো একবার চোখে চোখ পড়েছিল কমলিনীর। কমলিনী তাকিয়ে একটু হেসেছিল। ওর চোখে মুখে অসম্ভব লজ্জা। বাচ্চা হবে তার, তার মানে সে স্বামীর সঙ্গে সোহাগ করেছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! কমলিনীর লজ্জা দেখে ঋদ্ধিমান নিজেও লাল হয়ে গিয়েছিল। সিগারেটটা আবার ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে ঘরে বসেছিল সে। তার নিঃশ্বাসের বেগ অত্যন্ত বেড়ে যায়। কমলিনী তার সঙ্গে দেখা করতে আসে। দরজার কাছে তার পায়ের নুপুরের শব্দেই বুঝতে পারে ঋদ্ধি। বিয়ের আগে থেকেই মেয়েটা এই পায়ে মল জোড়া পড়ে থাকে। ঠাকুমাই একবার কিনে দিয়েছিল।
কে? আমি, দাদাবাবু। এসো। আসি, ওটা বলার জন্যই এলাম। উনি বাড়ি চলে গিয়েছেন। উনি আবার রিক্সা নিয়ে বেরোবেন তো, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তোমরা সারাদিন না থাকলে আজ আমি সত্যি হাবুডুবু খেতাম। আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। দাদা, ধন্যবাদ দিতে হবে না, শুধু মাথার উপরে আশীর্বাদের হাতটা রাখবেন, তাহলেই হবে। এই বলে কমলিনী চলে যায়। আজকের কমলিনী আর কদিন আগের কমলিনীর মধ্যে অনেক তফাৎ ছিল। বিয়ে হওয়ার পরে মেয়েটা সত্যিই স্বামী সোহাগী হয়েছে, আর বোধহয় দ্বিতীয় পুরুষের কল্পনা করতে পারে না। কিন্তু কমলিনীকে দেখে আজও ঋদ্ধিমানের বুকের ভেতরটায় যে সেতার বেজে ওঠে। সেই দিন সন্ধে পেরিয়ে রাত যখন হলো, তখন বাইরে রীতিমতো ঝিঝি পোকার ডাক। কিছু বেঁচে যাওয়া খাবার ছিল দুপুরের। গ্রামের বৌদিরা এসে ঋদ্ধির জন্য রেখে বাদবাকিটা নিজেরাই ভাগাভাগি করে নিয়ে গেছে। ঋদ্ধি খবরটা দিয়েছিল হিরেন জ্যাঠাকে। বলেছিল, জ্যাঠা, ওই তরুণ কাকা, তা ভবেশ কাকা, হারাধন কাকা, এদের সবার বাড়িতে একটু খবর দিয়ে দিন না। প্রচুর খাবার বেঁচেছে। একা মানুষ আমি আর কত খাবো। আর নিকটবর্তী আত্মীয় স্বজন বলতে আপনারা ছাড়া তেমন তো কেউ আমার নেই। আপনি দয়া করে এগুলো ভাগ করে নিয়ে যান, খুব সুবিধে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি রমলাকে গিয়ে খবর দিচ্ছি। রমলা বৌদি এসেছিল, সঙ্গে আরো কয়েকজন। সবাই হাঁড়ি পাতিল গুছিয়ে সুন্দর করে নিয়ে গেছে, আর বেশ খানিকটা খাবার বেড়ে টেবিলের ওপর রেখে দিয়ে গেছে ঋদ্ধিমানের জন্য। রমলা বৌদি যাওয়ার আগে বললেন, কাউকে থাকতে বলবো নাকি ভাই? গোটা বাড়িটা একা একা। এ কদিন না হয় হবিষ্যির মধ্যে ছিলে নিচে শুয়েছ, আজকে কিন্তু ওপরে শোবে। কাউকে থাকতে বলবো? ভয় পাবে না তো? না না বৌদি, ভয়ের কি আছে। ঠাকুমা আমায় খুব ভালোবাসতো। শুধু একটা কথা। কি কথা ভাই? ওই হিরেন জ্যাঠা বলছিল। হিরেন কাকা কি বলেছে? ওই না মানে ধরণীকে। ধরণী? জানি না তো ভাই। আচ্ছা, আমি না হয় তোমার দাদাকে জিজ্ঞাসা করে তোমায় জানাবো খনি। না না বৌদি, থাক থাক, তোমার আর এত কষ্ট করতে হবে না, আমি দেখবো খনি পরে। রাত বাড়তেই ঋদ্ধিমানের পেটটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এতদিন হবিষ্যের খাবার খেয়ে তেল মশলা পড়ার পরে কেমন যেন গ্যাস অম্বল হয়ে গেছে। টেবিলে বেঁধে রাখা খাবার তার আর খেতে ইচ্ছে করছে না। সে এক গ্লাস জল খেলো, একটু জোয়ান চিবোলো, তারপর ঘরের মেইন দরজা বন্ধ করে ওপরের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। একটু ঘুমের দরকার। এই কদিন ঘুমটা ভালো করে হয়নি। ছোটবেলা থেকেই ঠাকুমার কোলের কাছে শুয়ে ঋদ্ধিমান ঘুমিয়ে অভ্যস্ত। নিচে ঘুমানোতে গা গতর অনেকটা ব্যথা হয়েছে তার। আজ বিছানায় আরাম করে মাথাটা মেলে দেওয়ার পর তৃপ্তির ঘুমটা চলে এলো কিছুক্ষণের মধ্যেই। ঘুমটা ভেঙেও গেল ঘন্টা খানেক পর। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বাজে। নিচের ঘর থেকে শব্দটা আসছে, থালা বাসনের টুকটাক শব্দ। আজকে সবাইকে খেতে দেওয়ার আগে ঋদ্ধিমানকে পিণ্ড দান করতে হয়েছে। পিণ্ড দান করে নাকি পিছন ঘুরে তাকাতে নেই। মৃত ব্যক্তির আত্মা যে কোনো একটা রূপ নিয়ে সেই পিণ্ড নাকি খেয়ে যায়। ঠাকুমা ছোটবেলায় গল্প করেছিলেন ঋদ্ধিমানের সঙ্গে। বলেছিলেন, তোর ঠাকুরদা মরে কুকুর হয়েছে। কি বলছো? তুমি কি করে বুঝলে? তোর ঠাকুরদা মরার পরে হবিষ্যান্ন দিতে গিয়েছিল তোর বাবা। বাবার বয়স তোর তখন এই 12 কি 13। কৌতূহলী মন, ন্যাড়া মাথায় ধুতি পাঞ্জাবি পরে তোর বাবার পছন্দের সব খাবার আলাদা করে তুলে রেখে মাথায় করে দিয়ে এসেছিল ওই পশ্চিমের জঙ্গলের কাছে। ওখানে পুকুরও আছে ছোট্ট একটা। লোকজন বলতে তখন হিরেন, ভবেশ এরা তোর থেকে তো বেশ বড়। ওরাই দায়িত্ব করে গেছিল। তোর বাবার বন্ধুও ছিল। তারপরে এক ভয়ঙ্কর কাণ্ড। বাড়িতে এসে হিরেন আমাকে বলে, আর বলো না, সে কি অবস্থা। কি হয়েছে? কি হয়েছে? চুনি কোথায়? চুনি অর্থাৎ ঋদ্ধিমানের বাবা। আর চুনি কি আর বলবো, ও হবিষ্যি দেওয়ার পরে আমরা সবাই তো আগে আগে, ও যে পেছনে ঘুরে দেখেছে তাকে জানে। ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। কি ভয় পেয়েছিল ঠাকুমা? জিজ্ঞাসা করে ঋদ্ধি। ঠাকুমা প্রফুল্ল বললেন, সে সিঁটকি দিয়ে পড়েছিল সেখানে।
হবিষ্যান্ন দেওয়ার পরে পুরোহিতের মুখে শুনেছিল পেছন ঘুরে তাকাতে নেই, আত্মায় নাকি এসে খায়। সেই দৃশ্য দেখার জন্য ঘুরে দেখে সবুজ জ্বলন্ত চোখওয়ালা একটা বিভৎস আকারের কুকুর তার লালায়িত জিভ বার করে সেই খাবারগুলো চেটে চেটে খাচ্ছে। ও তোর বাবার যে কতদিন সে জ্বর ছিল তার ঠিক নেই, গনসাকে ডেকে ঝাড়াতে হয়েছে সেসব দিয়ে পীর বাবার থানে পর্যন্ত। দাদু ভাই, তুই এই ভুল কিন্তু করিস নে। আমি তো সারা জীবন তোর সঙ্গে থাকবো না, কখনো কিন্তু পেছন ঘুরে দেখিস না। ঠাকুমা বারণ করেছিল, ঋদ্ধি আজও মনে রেখেছে। বলতে গেলে সেই বিভৎস ভয়ঙ্কর কথা শুনে ভয় পেয়েছিল সে। রান্নাঘরে টুংটাং শব্দে উঠে বসলো ঋদ্ধি। বিছানা থেকে নেমে পাশেই টেবিলে রাখা চশমাটা চোখে পড়ে দরজাটা খুলে একবার দেখল। ওর ঘরটা বেশ প্রাসাদ সম। একটা বড় ফটকের দরজা দিয়ে ভেতরে ঢুকে অন্দরমহলে প্রবেশ করতে হয়। অন্দরমহলের চারিদিকে ঘরগুলো ছড়ানো রয়েছে বেশ গোল চাকতির মতো করে। মাঝখানে একটা বিরাট বড় ফোয়ারার জায়গা। এক সময় নাকি এখানে ফোয়ারা চলতো। বউয়েরা এদিক থেকে ওদিক বারান্দায় ছোটাছুটি করে রান্না বান্না করত। একান্নবর্তী পরিবারের ছেলে ঋদ্ধি আজ একাই বংশের প্রদীপ বহন করছে। ঋদ্ধি ব্যালকনির কাছে এসে উকি মেরে দেখে ফোয়ারার কাছে কেউ নেই। ফোয়ারা থেকে বেশ খানিকটা দূরে একটা কুয়ো আছে, ওইখানেই বসে কমলিনী বাসন কোসন মাজত। তবুও বাসন কোসনের শব্দটা যেন কমে না। এইবার ঋদ্ধি দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে এলেই দেখা যায় গোল সেই বৈঠকখানাটা। বৈঠকখানার ডান দিকে বড় একটা রান্নাঘর, মাটির উনুন সেখানে আজও আছে, তবে একটা গ্যাসের ওভেনও যুক্ত হয়েছে। রান্নাঘরের পাশে বিরাট বড় টেবিল পাতা, প্রায় 8 জন বসে খেতে পারবে একসাথে। এক সময় নাকি এই টেবিলের প্রচলন এই বাড়িতে ছিল না, তখন সবাই মেঝেতে বসেই ভোগ গ্রহণ করত। একটা ভাতের দানা মাটিতে পড়ে গেলে ঠাকুরদা নাকি সেটা কুড়িয়ে নিয়ে খেতেন, বলতেন অন্ন মাতৃসম, অন্নকে কখনো ফেলতে নেই। কিন্তু ঋদ্ধি দেখেছে ঠাকুমাকে সারি সারি ভাত নষ্ট করতে। রান্নার আন্দাজ পেতেন না একটা বয়সের পর। ঋদ্ধি কলেজ থেকে এসে দেখতো ঠাকুমা 2টি মানুষের নয়, প্রায় 6টি মানুষের রান্না করে বসেছেন। জিজ্ঞাসা করলেই বলতেন, অভ্যাস, সেই 12 বছর বয়সে বিয়ে হয়ে আসার পর থেকে দাদু ভাই সবার জন্য রান্না করে খাওয়ানো। একে একে সব ভাগ হয়ে গেল তো আন্দাজটা নষ্ট হয়নি, তাই। ঋদ্ধি কিছু বলতো না। ডাক্তার বলেছিলেন ঠাকুমার ভুলে যাওয়া রোগ শুরু হয়েছে, একে একে স্মৃতিভ্রম হচ্ছে, কোনোদিন হয়তো ঋদ্ধিকেই চিনতে পারবে না। খুব ভয় পেয়েছিল ঋদ্ধি। সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে ঋদ্ধি রান্নাঘরের দিকে চোখটা রাখে। একটা হালকা পাওয়ারের আলো জ্বলছে, পাশেই টেবিলটা, ওই টেবিলে খাবার ঢাকা ছিল। হঠাৎ সিঁড়ির কাছে এসে ঋদ্ধির পা দুটো স্তব্ধ হয়ে যায়। টেবিলে কে যেন বসে সেই খাবার গ্রহণ করছে, রীতিমতো চাকুম চুকুম শব্দ করে খাচ্ছে। ঠাকুমা মাছ খেতে ভালোবাসতেন, ইলিশ, পাবদা আর কাতলা, 3 রকমই রান্না হয়েছিল শ্রাদ্ধতে। ঋদ্ধির মনে ভয়টা আরো বেশি বাড়ে। বুকের বাঁ দিকটা হাত দিয়ে চেপে ধরে 1 পা 2 পা করে রান্নাঘরের দিকে এগিয়ে যায় ঋদ্ধি। যতই এই সমস্ত দৃশ্য চোখ উপেক্ষা করুক না কেন, বিভৎস দৃশ্য দেখতে সবসময় একটা আগ্রহ থাকে। বেশ খানিকটা কাছে আগিয়ে গিয়ে ঋদ্ধি বুঝতে পারে এটাকে সেই কুকুরটা না, কোনো কুকুর নয়, তবে শাল মুড়ি দিয়ে কে যেন একটা খাবারটা খাচ্ছে। গলা শুকিয়ে আসে ঋদ্ধির, প্রাণ ওষ্ঠাগত। পিঠের পেছন দিক দিয়ে একটা হালকা শীতল স্রোত বয়ে যাচ্ছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তবুও অনেক কষ্টে ঋদ্ধি বলল, কে? পিছন ঘুরে যেই তাকালো সেই ব্যক্তি অমনি ঋদ্ধির ধপাস করে বসে পড়ল মেঝেতে। ঠাম্মি, এসেছিস? কতদিন খেতে পাইনি মরার আগে, খুব ভালো। এইবার ঋদ্ধি বুকে একটু জল পায়। ঠাকুমা নয়, তবে ঠাকুমার ভূত, কিন্তু ভয় লাগে না। ঠাকুমা বললেন, আয় কাছে বস, তোকে একটু খাইয়ে দি,
না খাবো না, অম্বল হয়েছে। সে কি রে, জোয়ান চিবিয়েছিলি? ঘরে টেবিলের কাছে ছোট্ট কাঁচের কৌটোতে কালো লবণ আর জোয়ান মিশিয়ে রেখেছিলুম, খেয়েছিলি? ঋদ্ধির বুকের ভেতরে চেপে রাখা কান্নাটা এইবার আর আটকে থাকলো না, গড় গড় করে চোখ দিয়ে নেমে পড়ল। ঠাকুমা এক গ্রাস ভাত মুখে দিয়ে বললেন, কাঁদ কাঁদ, তুই না কাঁদলে তো আমার আত্মার শান্তি পাচ্ছে না। যতই শ্রাদ্ধ শান্তি কর, পিণ্ড দান কর, ছে ওগুলো রান্না হয়েছিল নাকি? এ রান্না খুব ভালো, ঠাকুর দিয়ে রান্না, গোপাল ঠাকুর করেছে। হ্যাঁ। পকেট থেকে রুমালটা বার করে চোখটা মুছে ঋদ্ধি। পাঞ্জাবির পকেটে সবসময় চশমা আর রুমাল তার থাকে। বললে, তুমি এত রাতে? ও মা, বলো, দিনের আলোয় আসতে পারি? হ্যাঁ, আমার ঘর দোর সব ছাপ করেছিস? মানে? মরার পরে ঘর ছাপ করতে হয়, জানিস নে? আমার ঘরটা রং করবি, আমার ঘরে ব্যবহার করা সব জিনিসপত্র গঙ্গায় ফেলে দিবি, বুঝেছিস? না না, ওগুলো স্মৃতি। স্মৃতি না, ওই করে রাখলে আমার আত্মা কোনোদিন শান্তি পাবে না। কোন দিন বিয়ে করে বউ নিয়ে আসবি আর বউ আমায় দেখে ভিড়মি খাবে, ভাল লাগবে তো? এগুলো কি বলছো? আমি যে... থাক থাক, শোন, আমার এই পুরনো ট্যাঙ্কটা খুলবি, ওখানে একটা কিছু পাবি। কি? যদি পাস তখন আরেকবার ডাকিস কোন দেখার জন্য। আমারও দেখার খুব ইচ্ছে, তবে আমি তেনাকে কথা দিয়েছিলাম বলে সেই ট্যাঙ্ক আর খুলিনি। মরার পরে ওনার সঙ্গে স্বর্গে দেখা করে এসেছি, উনি বলেছেন ওই ট্যাঙ্কটা খুলতে, বুঝলি? ঋদ্ধি ঢোক গেলে বলে, ঠিক আছে, কিন্তু তুমি... আমি যাই, খাওয়া হয়ে গিয়েছে, ঘুমো। আচমকা ঘুমটা ভেঙে ধচমচিয়ে উঠে বসে ঋদ্ধি। দেখে সে বিছানাতেই বসে আছে, ভোরের আলো ফুটেছে। স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে ঋদ্ধি বলেছিল, ঠাম্মি ঠাম্মি যেও না, ঠাম্মি। তাড়াতাড়ি উঠে বসে ঋদ্ধি। চশমাটা পরে কিছুক্ষণ ধাতস্থ হয়, তারপরে ভাবে, একবার রান্নাঘরে গিয়ে দেখি তো। দোতলার সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে উঁকি মেরে দেখে সমস্ত খাবারগুলো থালা থেকে উধাও। একটা কালো বিড়াল এসে হাত চাটছে, মুখ চাটছে। ঋদ্ধির দিকে তাকিয়ে কেমন খ্যাক খ্যাক করে যেন হাসছে। ঋদ্ধি ঢোক গেলে ঘড়ির দিকে তাকায়, ঘড়ির কাঁটা তখন ভোর 5টা স্পর্শ করেছে। এত সকালবেলা বিড়াল খাচ্ছে। ঠাকুমার ঘরের দিকে এগিয়ে যায় ঋদ্ধি। দরজাটা খোলার পরে কেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। ঠাকুমা বলেছিলেন, এটা ট্রাঙ্কে যদি কিছু... সে ধীরে ধীরে ওই ট্রাঙ্কটাকে বার করে খাটের নিচ থেকে। ট্রাঙ্কের মধ্যে পুরনো কাপড় সরিয়ে এক পাটি চিঠির বান্ডিল পায়। তার মধ্যে হলুদ হয়ে যাওয়া একটা খাম, ওপরে লেখা, ধরা যদি কোনোদিন কেউ আমায় ক্ষমা করতে আসে, তবে ধরণীর কাছে আমিও ক্ষমা চেয়ে নেব। ধরা? এই ধরা কে? এই চিঠি তো 1960 সালের, মানে ঠাকুরদার মৃত্যুর আগে লেখা। ধরা ধরা যে অন্যায় আমি করতে চাইনি তা হয়ে গেল সমাজের চোখে। আমি জমির ডাক নম্বর বদলাতে চেয়েছিলাম তোমার নামে, কিন্তু সময় আর সমাজ কাউকে সুযোগ দেয় না। আমি চলে যেতে চাই, আর যদি কোনোদিন ফিরে আসি জানবে সে কেবল সত্য জানার আশায়। ইতি বনমালী দাস। নীতিমান স্তব্ধ হয়ে ওঠে। ঠাকুমার মৃত্যুর পরে এই চিঠির কথা ঠাকুমা হয়তো জ্ঞানত অবস্থায় বলে যেতে পারেননি, কোথায় রেখেছেন, কিন্তু আজ এই মুহূর্তে ঋদ্ধি বুঝতে পারল। ঠিকানাটা স্পষ্ট করে লেখা রয়েছে সেখানে। ঋদ্ধি কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে একটা পুরনো মানচিত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সুরিমাটি জায়গাটা জানেন? আমার ঠাকুরদার একটা চিঠিতে এই জায়গাটার নাম পেয়েছি। হ্যাঁ, সুরিমাটি নদিয়ার দিকে এক আধা শহর, আগে গ্রাম ছিল। শুনেছি অনেকদিন আগে ওখানে এক জমিদার থাকতেন, দাসেরা বোধ হয়, কি জানো? হ্যাঁ, বনমালী দাস, মনে পড়েছে, উনি আমার ঠাকুরদা। তাহলে তো তোমার যাওয়াটা দরকার, ওখানে বোধ হয় ওনার অনেক জমি জমা আছে। ঋদ্ধিমান ট্রেনে উঠে বসলো, জানলার বাইরে তাকিয়ে।
ট্রেন ছুটছে, বুকের ভেতরে দুলছে আশঙ্কা আর কৌতূহল। হঠাৎ ঠাকুমার কথা কানে বাজে, রিদ্ধি, ভুল সব মানুষই করে, কিন্তু কেউ কেউ চায় সেই ভুলের দায় নিজের হাতে নয়, তার উত্তরসূরির হাতেই শেষ হোক। আমি যাচ্ছি, দেখি। পরের দিন সকালে ট্রেন এসে থামে। সুরামাটের স্টেশন ছোট, প্ল্যাটফর্মে 2 থেকে 3 জন মাত্র। বাতাসে এক ধরনের প্রাচীন গন্ধ। এখানকার মাটির মধ্যেও মনে হচ্ছে অনেক কিছুই চাপা পড়া। রিদ্ধি সেগুলো পুনরুদ্ধার করতে এসেছে। এই সেই গ্রাম, এখানে ঠাকুরদা এখানে কি করেছিলেন? সকালবেলা স্থানীয় ওই স্টেশনে কেমন খুব একটা কেউ নেই, তবে একটা ছোট্ট গেস্ট হাউসের সামনে এসে উপস্থিত হয় রিদ্ধি। বেশ সুন্দর ছিমছাম একটা গ্রাম, নিরিবিলি, সুরিমাটি। এই গ্রামেই কোনো সময় তাদের জমিদারের ভিটে ছিল। সেখানে এসেছে সে, কাঁধে ব্যাগ নিয়ে, এই ছোট্ট গেস্ট হাউসটার সামনে দাঁড়িয়ে। টিনের ছাউনি দেওয়া, খুবই ছোট। ওইদিকে পাড়ার মোড়ে বোধহয় চায়ের দোকান, সেখান থেকে কেমন একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ আসছে। ছোটবেলায় ঠাকুমা যখন স্কুলে টিফিন করতেন, তখন এই গুল আর ঘুটে পোড়ার গন্ধটা নাকে আসতো ঋদ্ধিমানের। তারপরে গ্যাস এসে যাওয়ার পরে গন্ধটা কেমন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আজ এত বছর পর সেই পুরনো ঘ্রাণটা আবার ঋদ্ধির নাকে আসে। কাঁধের ব্যাগটা গেস্ট হাউসের বন্ধ দরজার সামনে রেখে সে এগিয়ে যায় চায়ের দোকানটার সামনে। 2-3 জন চা খাচ্ছেন, চায়ের গন্ধে ভরা একটা পরিবেশ। পিছনে রেডিও বাজছে, কত সুন্দর পুরনো দিনের গান। রিদ্ধি বলল, দাদা, একটু জিজ্ঞাসা করতে পারি? আমি এখানে নতুন, মানে ধরা নামে এক মহিলার পরিবার, তুমি কি দাস বাড়ির কেউ? বসে থাকা এক ব্যক্তি কথাটি বললেন, তোমার চোখ মুখে বনমালী বাবুর অনেকটা মিল। হ্যাঁ, আমি ওনার নাতি, কলকাতা থেকে এসেছি। চায়ের কাপটা হাতের মধ্যেই ধরে রাখলেন সেই বৃদ্ধ। এতক্ষণ ধরে দোকানে ওরা কি সব বিষয় নিয়ে যেন বেশ হাসাহাসি করে কথাবার্তা বলছিল, কিন্তু হঠাৎ ঋদ্ধির কথাতে সবটা কেমন যেন স্তব্ধ। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটেছে, আমায় জানতে হবে। আসলে এখানে আসার আগে আমার ঠাকুরদার একটা চিঠির কথা আমি জানতে পারি, তাই। তুমি লাবণীর স্কুলে যাও, হো ধরার মেয়ে, পুরনো বাড়িতেই থাকে। তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে ও তোমায় বলতে পারবে। আচ্ছা, একটু বলতে পারবেন ওই ধরার সঙ্গে আমার ঠাকুরদার সম্পর্কটা? কেউ কিছু বলল না। ঋদ্ধি বুঝতে পারলো কিছু একটা আছে। তবে ঋদ্ধি ওই চায়ের দোকান ছেড়ে গেস্ট হাউসের সামনে দাঁড়ানোর পরে ওনারা আবার যেন কি বিষয় নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন। ধরার মেয়ে লাবণী, এদিকে ঠাকুমা নাকি ধরাকে খুব ভালোবাসতেন। তাহলে ধরার সাথে সম্পর্কটা ছিল কার? সাদা রঙের ছোট্ট একটা প্রাথমিক স্কুল, দেওয়ালে হাতের ছাপ, কাঠের বেঞ্চ, ছেলে মেয়েদের গলার শব্দে সরগরম। এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন, বয়স 23-24 কোঠায়, চোখে আত্মবিশ্বাস। ওই লাবণী। কিছুক্ষণ আগেই এই স্কুলে এসে বসেছে সে। স্কুলের কেরানিকে জিজ্ঞাসা করেছে, এখানে লাবণী বলে? লাবণী দি খুব ভালো মেয়ে। আপনি? আমি কলকাতা থেকে এসেছি, ঋদ্ধিমান দাস। লাবণীর সঙ্গে আপনি বসুন, দিদি সবার আগে আসেন, এসে ঘরদোর আগে পরীক্ষা করেন। উনি বুঝি হেড ম্যাডাম? না না, উনি দেখে শুনে রাখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই তো দায়সারা কাজ করে, আসে পড়ায় আর চলে যায়। উনি ওই রকম নয়। শুনে লাবণী সম্পর্কে একটা প্রাথমিক ধারণা ঋদ্ধিমানের মাথায় ফুটে উঠল। 10টা বাজে, ঢং ঢং করে ঘন্টার শব্দ। ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হয়ে গেছে। লাবণী এসেছে অনেকক্ষণ, দেখাশোনা করছে সবটা। ঋদ্ধিমানকে বসতে বলে গেছে। কুশ কাকা বললেন, এসেছে, বসুন আপনি। আমি কুশ, তুমি আমায় কুশ কাকা বলে ডাকতে পারো। অনেক বছর হলো এই স্কুলে কেরানিগিরি করছি। ঠিক আছে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 11টা বাজে, তখন লাবণী এসে সামনে দাঁড়ালো।
এতক্ষণ ধরে লাবণী সম্পর্কে যে চিত্রপটটা মাথায় ফুটিয়ে উঠেছিল ঋদ্ধিমানের, ঠিক সেই রকম। বেশ তামাটে গায়ের রং, কোমর পর্যন্ত চুল, ইয়া বড় একটা বেনুনি করা, পরনে হালকা নীল রঙের শাড়ি, আকাশি রঙের ব্লাউজ, কাঁধে একটা ব্যাগ, চোখে হালকা পাওয়ারের চশমা, কালো টিপ, গয়না আর বাঁধন সেরকম খুব একটা নেই। একেবারে নর্মাল ছিমছাম থাকতেই পছন্দ করে। তবে হ্যাঁ, দেখে মনে হচ্ছে সিংহ রাশি, কারণ রাশ ভারী। আপনি আপনি কে? আমি বনমালী দাসের নাতি, ঋদ্ধিমান। আপনার মা ধরা, মানে ওনার একটা চিঠি আমার ঠাকুরদার কাছে। লাবণীর মুখটা কঠিন হয়ে ওঠে। এতক্ষণ চোখে যেটুকু হাসি ছিল সবটাই মিলিয়ে গেল। এই স্কুলটা ওনার জমিতেই তৈরি, যেটা আমার মা তার শেষ নিঃশ্বাসের আগে ছেড়ে দিয়েছিলেন। শুনেছি এই জমিটাই নাকি আপনার ঠাকুরদা নিজের নামে করে নিয়েছিলেন। আমি এসেছি, উনি ক্ষমা চাইতে চেয়েছেন। ক্ষমা? কিসের ক্ষমা? পাপ, আসলে পাপ পাপ করেছিলেন উনি, তার দায় আমি মাথায় নেব না। আচ্ছা, আপনার মা কি বেঁচে আছেন? আপনি কি করবেন? ক্ষমা চাইব আমার ঠাকুরদার হয়ে আপনার মায়ের কাছে। একটু নিয়ে যাবেন আমাকে? নিয়ে গেলেই বা? এই জমির কাগজপত্র দলিল সবটা তো আপনার ঠাকুরদার নামেই ছিল। আমার মা বিশ্বাস করে তার গয়না বন্ধক রেখেছিল আপনার ঠাকুরদার কাছে, কিন্তু আপনার ঠাকুরদা কাজ করে আর ওকালতি করে সমস্তটা নিজের নামে করে নেয়। এই সম্পর্কে আপনি আর কি ক্ষমা চাইবেন? আমার মা এখন বিধ্বস্ত, তেমন একটা ভালো অবস্থায় তিনি নেই। আচ্ছা আচ্ছা, দেখুন, আমি আজীবন চেয়েছি আমার পরিবারের বদনাম যাতে না হয়। বদনাম? আপনারাই তো পালিয়ে গিয়েছিলেন, আপনার ঠাকুরদা পালিয়ে গিয়েছিল, আপনিও বোধহয় পালিয়েই এসেছেন। না না না, বিশ্বাস করুন, আমার ঠাকুরদার যে এরকম একটা ব্যাপার আছে আমি জানতে পারিনি। আমরা এখন শহরে থাকি, সেখানে আমাদের পরিবার, আপনাদের পরিবার ছিন্ন হয়ে গিয়েছিল। আমি জানি, মায়ের মুখে সবটাই শুনেছি। ঋদ্ধি বুঝতে পারল এই মহিলার সাথে খুব একটা বেশি কথা বলা যাবে না। সে বলল, দেখুন, সকাল থেকে এসেছি, এখনো পর্যন্ত পেটে একটা দানা পানিও পড়েনি। আপনার খোঁজে এখানে বসে আছি। প্লিজ এইভাবে আমাকে ফিরিয়ে দেবেন না। আজকের কাজ মিটিয়ে আমাকে আজকেই কলকাতায় ফিরে যেতে হবে। আমার কলেজ আছে, পড়াশোনা আছে। আপনি প্রফেসর? হ্যাঁ। বাহ, আপনার কাজ মিটে গেছে, ক্ষমা চেয়ে নিয়েছেন, অনেক হয়েছে, এবার আপনি আসতে পারেন। মানে আপনার মায়ের সঙ্গে দেখা করব না? বললাম না, আমার মা ওই ট্রমাটা নিতে পারবে না, এমনিতেই উনি অসুস্থ। আমার বাবার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার ঠাকুরদারা তখন এইখানেই থাকতেন। গাড়ি অ্যাক্সিডেন্টের পরে বাবাকে বাঁচানোটা দুষ্কর হয়ে যায়। মা তখন এখানকার জমিটা বন্ধক রাখার চেষ্টা করেছিল। প্রথমে গয়নাতেও আপনার ঠাকুরদার পোষায়নি, তারপরে এই জমি। বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে মাকে কৈফিয়ত দিতে হয়েছিল এই জমি সম্পর্কে। মা দিতে পারেনি, বাবাও নিতে পারেনি এই জমি হারিয়ে যাওয়ার ব্যাপারটা। বাবা আত্মহত্যা করে। মা অনেক কষ্টে আমাকে মানুষ করেছে। দয়া করে আপনি ফিরে এসে আমার মায়ের মধ্যে সেই পুরনো আগুন আর জ্বালিয়ে দেবেন না। আপনি আসতে পারেন। লাবণী অত্যন্ত কঠোর স্বভাবের মেয়ে, তাই বেশি কথা ঋদ্ধি বলতে পারল না। বলল, তাহলে কি করব? চলে যান আপনার গন্তব্যে, আমাকে আসতে দিন। দেখুন, আমার ক্লাস আছে, এইখানে দাঁড়িয়ে ফালতু কথা বলে অহেতুক সময় নষ্ট আমি করতে চাই না। লাবণী, আমি বুঝতে পারছি আপনি অস্বস্তিতে আছেন, কিন্তু আমি এই জমি নিয়ে খুব একটা বিতর্কে আঘাত করতে চাই না, অথবা তর্কাতর্কিও করতে চাই না। আমি শুধু চাই আপনার মায়ের জমি আপনার মাকেই ফিরিয়ে দিতে। কি করে করবেন? জমিদারের সঙ্গে যোগাযোগ করবেন কি করে? আপনাদের জমিদারি তো আর নেই। না না, দেখুন, আমি তাহলে আপনি আপনি প্লিজ কিচ্ছু করবেন না, আপনি চলে যান। এই দলিলটা 1960-এর, স্বাক্ষর আছে আমার ঠাকুরদার, সেখানে আপনার মায়ের স্বেচ্ছায় হস্তান্তরিত সম্পত্তি। এখানে আমি কি? আপনার কিছু করতে হবে না ঋদ্ধিমান বাবু, আপনি দয়া করে চলে যান। আমাদের সেই অবস্থা কেটে গিয়েছে, মাকে নিয়ে এখন আমি বেশ ভালোই আছি। আপনি প্লিজ দেখুন, আমার এই গিল্টি ভাবটা কিছুতেই কাটবে না। গিল্টি? আপনার ঠাকুরদার ছিল বুঝি? থাকলে তৎক্ষণাৎ উনি আমার মায়ের জমি মাকে ফেরত দিয়ে দিতেন, আমার মায়ের শেষ সম্বলটুকুও কেড়ে নিতেন না। আপনি প্লিজ যান। ঋদ্ধি বুঝতে পারে লাবণী সত্যি রেগে যাচ্ছে, কিন্তু ঋদ্ধিও নাছোড় বান্দা, কারণ ঠাকুরদা আর ঠাকুমা ওই দুইজনের কাছে ঋদ্ধি যে ঋণী
মা বাবার মৃত্যুর পরে ওনারাই বড় করেছে, তাই কিছুতেই ঠাকুমার বলা শেষ কথা ওই চিঠিটা না ফেরত দিয়ে ঋদ্ধি এক পাও নড়বে না। স্কুল শেষ হওয়ার পর তখন 4:30 মতো বাজে। কুশ কাকা, বন্ধ করে দাও ভালো করে সব কিছু। আচমকাই ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে চোখটা আটকে যায় লাবণীর। এ কি, আপনি এখনো যাননি? আপনি যতক্ষণ না আপনার মায়ের কাছে আমাকে নিয়ে যাচ্ছেন আমি নড়ব না। আচ্ছা লোক তো আপনি, বললাম তো আমার মাকে আমি আর বিপদে ফেলতে চাই না। আপনি প্লিজ আসুন। অনেকক্ষণ ধরে বসে আছে দিদি, বললেন কুশ কাকা। তাছাড়া ওর বাপ ঠাকুরদা দোষ করলেও ও তো আর দোষ করেনি। তাই তো, কিন্তু জমিদারির রক্ত তো কুশ কাকা, ওদেরকে আমি কিছুতেই ভরসা করি না। প্লিজ একটা বার একটু ভরসা করে দেখতে পারেন। দেখুন আমি ওই রকম লোক নই। দেখুন আমি। কে কাকে বলে? লাবণী সোজা হাঁটা লাগিয়েছে। কুশ কাকা বললেন, মেয়েটা ওপর থেকে ভারী শক্ত, ভেতরে খুব নরম। একটু চেষ্টা করো বাবা, ও ঠিক তোমায় ক্ষমা করবে। তাড়াতাড়ি নিজের সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে ঋদ্ধি ছুটতে শুরু করে। একটা সুন্দর বন ঘেরা রাস্তা, মাঝখান দিয়ে মাটির পথ চলে গেছে। হনহন করে হাঁটছে লাবণী, ঋদ্ধি পেছন পেছন। দাঁড়ান, দেখুন 1 মিনিট, জাস্ট একটু সময় দিন আমাকে। আমি আপনার মার সঙ্গে দেখা করে। কার সঙ্গে দেখা করবেন? যে মানুষটা পৃথিবীতে নেই তার সঙ্গে দেখা করবেন? বড্ড দেরি করে ফেলেছেন। আর কদিন আগে আসতে পারতেন, তাহলেই ক্ষমা হয়ে যেত আপনার। লাবণীর চোখে জল। ঋদ্ধি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এইটুকু মেয়েটা এই বয়সে চাকরি পেয়েছে, নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা খুব, ধৈর্যও আছে তার। খুব সুন্দর লাগছে চোখের জলটা পড়ার পর। বিশেষ করে যখন চশমা খুলে শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছল, তখন ওর হরিণী টানা কালো কালো চোখের প্রেমে পড়ে গেল ঋদ্ধি। বলল, আমি দেরি করে ফেলেছি অনেকটা। কিছুদিন আগেই মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ মিটেছে। কেন তখন আসেননি ঋদ্ধি বাবু? কেন আসেননি জানেন? সারা জীবন মা কষ্ট করেছে। ওই এক টুকরো জমি মার সম্পত্তি ছিল, বাবা মরল, কত কষ্ট করেছে আমার মা। সেই সামান্যটুকু আইডিয়া আপনার আছে? আমি জানতাম আপনার বাবা মা সবাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, হয়তো সেটাও কোনো পাপের ফল। আপনি রাজার হালে বড় হয়েছেন, সম্পত্তি পেয়েছেন, নিজের ইচ্ছে মতো পড়াশোনা করতে পেরেছেন। আমি পিএইচডিটাও কমপ্লিট করতে পারলাম না ঋদ্ধিমান বাবু। খুব ইচ্ছে ছিল প্রফেসর হব, কিন্তু ঋদ্ধিমানের মনটা গলতে শুরু করেছে। সে আরো কাছে এগিয়ে আসে লাবণীর। লাবণী শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে, আপনি চলে যান। বেশিক্ষণ থাকলে অস্বস্তিতে পড়বেন। গ্রামের সবাই আপনাকে ছিছি করবে। আপনার পরিবারের লোককে এমনিতেই কেউ দুচক্ষে সহ্য করতে পারে না। সেই জন্যই তো এসেছি ক্ষমা চাইতে। প্লিজ লাবণী, আমায় ক্ষমা করো, না হলে আমার মুক্তি নেই। আচমকাই ঋদ্ধি লাবণীর হাত দুটো ধরে ফেলে। লাবণী বলে, কি করছেন? লোকে দেখে ফেলবে। হাতটা ছেড়ে দেয় ঋদ্ধি। লাবণীর উজ্জ্বল হাসি, তার চোখ, এবং এই মুহূর্তে লাবণীর চোখের জলটাই বোধহয় ঋদ্ধিমানকে গ্রামে আটকে দিল চিরদিনের জন্য। হাসুন আমার সঙ্গে। কোথায়? এই তো বললেন সারাদিন পেটে কিছু পড়েনি, আর আপনি না খেয়ে ওখানে বসে আছেন। এই হলো মহিলা জাতির একটা প্রবলেম। কেউ একটু সহানুভূতি দেখিয়ে কথা বললে তার পেটের খবরটা তার নিতেই হবে, সে খেয়েছে কিনা। আর না খেলে যে মন মেজাজ ভালো থাকে না। ঋদ্ধি অনুসরণ করতে শুরু করলো লাবণীকে। গেটের কাছে এগিয়ে এসে অবাক হয়ে গেল ঋদ্ধি। সুন্দর একটা বাড়ি, মনে হচ্ছে বাড়িতে দোতলা নয়, একতলাই, তবে ছাদের বাড়ি। বেশ সুন্দর, রংটাও একটা হালকা বাদামি রঙের। মেয়েটি বলল, মায়ের মৃত্যুর পরে রং করিয়েছি। মা বলেছেন ওনার যাবতীয় আসবাবপত্র সব ফেলতে, কিন্তু মায়ের সেই চিঠিটা কিছুতেই ফেলতে পারিনি। আপনার ঠাকুরদার কাছে লেখা। কোনো উত্তর আসেনি জানেন? গেটের দরজা খুলতে খুলতে বলল লাবণী। দরজা খোলার পরে ভেতরে ঢুকে ঋদ্ধি দেখল সামান্য, খুবই কম দামের আসবাবপত্রে সাজানো সুন্দর একটা ঘর। ঘরে ঢুকতেই খোলা মতো একটা বারান্দা পড়ছে, গ্রিল দিয়ে ঘেরা। তার ভেতরে ডান দিকে রান্নাঘরটা রয়েছে, আর বাদিকে রয়েছে 3টে রুম, পরপর দরজা বন্ধ। তারই মধ্যে একটা রুমের দরজা খুলছে লাবণী। ওই রান্নাঘরের পেছন দিকটায় রয়েছে খেতে বসার জায়গা।
বাড়ির একদম পিছনে প্রায় কিছুক্ষণ হাঁটার পরে শৌচাগারের ব্যবস্থা। ওই শহরের মতো ঘরেই অ্যাটাচ নয়, একটু দূরে যেতে হয়। একটা টিউবওয়েল আছে, একটা কুয়ো আছে, আবার ট্যাঙ্কির জলের বন্দোবস্তও আছে। ঘরটা দেখে মনে হচ্ছে ছাদ খুব একটা বেশি দিন হয়নি সে দিয়েছে। লাবণী বলল, বসুন। বারান্দায় সোফা রাখা, সেখানেই বসতে বলল ঋদ্ধিকে। ঋদ্ধি বলল, চোখে মুখে একটু জল দেব, স্নান হয়নি। সে কি, স্নানও করেননি? এইবার লাবণী আরো উতলা হয়ে উঠল। সে বলল, দাঁড়ান তো। তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে মায়ের আলমারি খুলে বাবার ব্যবহার করা সেই ধুতি পাঞ্জাবি, সাদা রংটা কেমন যেন নষ্ট হয়ে গিয়ে হলদেটে রং ধারণ করেছে, ঋদ্ধির হাতে দিয়ে বলল, দেখুন তো পরে হয় নাকি। আচ্ছা, আমি একা মানুষ, যা দুটো পাটি ফুটিয়ে রান্না করব, আপনার চলবে তো? সিদ্ধ ভাত হলেও দৌড়বে, পেটে খুব খিদে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। তাড়াতাড়ি লাবণী ছুটে গেল কুয়োতলায়, বালতি বালতি জল নিল বাথরুমে। তারপরে সুন্দর করে স্নান করে একটা কাঁচা কাপড় পরে বেরিয়ে এলো। লাবণীর চুলটা এখন ছাড়া, কোমর পর্যন্ত চুল। বাড়ির পিছন দিকে খোলা বাগান আছে, আম জাম লিচু সব, তবে যত্নের অভাবে অনেক গাছই প্রায় মৃত। বাড়িটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা নয়, বাড়ির পিছন দিকে নদী বইছে, সুন্দর একটা মনোরম পরিবেশ। ঋদ্ধি বুক ভরে নিঃশ্বাস নিল। লাবণী ওই আম গাছে কাঁঠাল গাছে দড়ি টাঙানো সেখানে কাপড়টা মেলতে মেলতে বলল, বেলা অনেক হলো। কটা বাজে? 5টা। চিন্তা করতে পারেন, আমার পেটেও এখনো কিছু পড়েনি, একটু দাঁড়ান। লাবণী ছুটে গেল ঠাকুর ঘরে। ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখাতে দেখাতে বলল, এখন কি আর ভাত খাবেন? একটু চা করি, তারপরে না হয় দুটো সিদ্ধ ভাত রাতে। ও, আপনি তো বোধহয় রাতে চলে যাবেন, তাই না? না, শরীর খুব টায়ার্ড, আজ আর নড়ছি না। লাবণী কেমন একটু লজ্জা পেল। তারপরে সন্ধে বাতি দিয়ে ঋদ্ধি হাত মুখ ধুয়ে ঘরে আসতেই বলল, বাহ, আপনার গায়ে তো আমার বাবার পাঞ্জাবিটা খুব দারুণ ফিট হয়েছে। আচ্ছা বসুন, আমি চা নিয়ে আসছি। চা খাবেন নাকি? লিকারই ভালো। লাবণী চা করলো। চায়ে চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল ঋদ্ধি, সারাদিন পর পেটে পড়ল, ওহ ভালো লাগছে, একটু মুড়ি মেখে দেবো চানাচুর দিয়ে, খাবেন? না না। দিদি, দিদি, বাইরে থেকে কে যেন ডাকছে। বলল লাবণী, ও কুশ কাকা বোধহয়। হ্যাঁ কাকা, এসো। এই যে তুমি বলেছিলে, নিয়ে এসেছি দেশি মুরগি। এসব আবার কেন আনতে গেলেন? হোমা, আপনি অতিথি মানুষ, আপনাকে খাওয়াবো না? কাকা যদি একটু। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি। উনি সেই স্কুলের কেরানি না? উনি সব রকম কাজে লাগেন, সর্বঘটের কাঠালি কলা। কাকা আমাকে সব এগিয়ে দেয়। তাছাড়া রাতে আমি একা থাকি তো, কাকিমা চলে আসে আমার সঙ্গে ঘুমোতে। একা ভয় করে। ঋদ্ধি বলতে পারল না তারও যে ভয় করে। এখন ওই পুরনো বাড়িতে ফিরে যেতেই বুকটা ধুকধুক করে। বিশেষ করে ঠাকুমাকে যখন দেখেছে ওই খেতে বসতে রান্নাঘরে, তখন থেকে তো ঘরে ঢুকতে আরো বেশি ভয় করতে শুরু করেছে ঋদ্ধির। রাত্রেবেলা জমিয়ে বাসমতি চালের ভাত আর দেশি মুরগির ঝোল খেয়ে বলল ঋদ্ধি, খাবার পড়ল। পরশু থেকে কিচ্ছু খায়নি। কেন? ঠাকুমা শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে অতদিন হবিষ্যান্ন খেয়ে, ওই রিচ খাবার খেয়ে খুব গ্যাস অম্বল হয়ে গিয়েছিল, তাই। হো, ঠাকুমা বুঝি আর নেই? না, কেউই নেই তিনকুলে, একা মানুষ। আপনার? আর কিছু বলতে পারে না লাবণী, সেও চুপ। কুশ কাকা বলল, তাহলে তোমার কাকিমাকে পাঠিয়ে দি। না না, আজকে আর কাকিমাকে পাঠাতে হবে না, একজন লোক তো রইলেন। বলছি মা, তুমি আমার মেয়ের মতো, এইবার বিয়েটা করে ফেলো। তোমার মা মানে ধরা বৌদিরও কিন্তু সেই ইচ্ছেই ছিল। কাকা তুমি এখন যাও তো। একটা ইয়ং মেয়ে আপনি, আমি আপনার সঙ্গে থাকবো, গ্রামে কোনো কেচ্ছা কেলেঙ্কারি? আর কেচ্ছা? আমার বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষে না। আপনি এসেছেন, আপনাকে আমি রেখেছি, এইটা জানতে পারলে যদিও পাড়ার বয়োজ্যেষ্ঠরা একটু বকাবকি করবে আমাকে, কারণ আপনার বাবা কাকা জ্যাঠা আমাদের উপরে অনেক অনেক জুলুম করেছেন, তবুও আমি ক্ষমা করে দিয়েছি। সত্যি আপনি ক্ষমা করেছেন? হ্যাঁ, ক্ষমা না করে আর উপায় কি বলুন? আপনি মানুষ, আমিও মানুষ, মনুষ্য ধর্মের তো এটাই রীতি। ঋদ্ধির মনের ভেতরটা আরো বেশি দাগ কেটে যায়। দুদিন পরে ঋদ্ধি শহরে ফিরে আসে। এই দুদিন সে লাবণীর সাথে একটা সুন্দর সময় কাটিয়েছে। সেই দিন সারা রাত ওরা গল্প করেছে।
ঋদ্ধি নিজের কাজকর্ম নিয়ে কথা বলেছে, এমনকি কমলিনীকে নিয়েও কথা বলেছে। পরের দিন স্কুল থেকে আসার পরে দেখতে পেয়েছে লাবণী ঋদ্ধি ঘরের কাজ করে রেখেছে, জামা কাপড় গুছিয়েছে, বিছানাপত্র গুছিয়েছে, পুজো দিয়েছে, এমনকি চা করে রেখেছে লাবণীর জন্য। লাবণী বলল, আপনি চলে যাবেন? মনটা কেমন ভার হয়ে আসছে। আচ্ছা, আবার আসবেন তো? নিশ্চয়ই আসবো, ছুটি পড়লে। আপনিও আসুন না, ছুটি পড়লে আমার কাছে। বলে চুপ হয়ে যায়। কথাটা কেমন যেন বেমানান, ঋদ্ধি নিজেই বুঝতে পারে। সরি, ভুল করে বলে ফেলেছি। না না, ভুলের কি আছে, নিশ্চয়ই সময় সুযোগ পেলে যাব। আসলে এখানে মায়ের কিছু কাজ এখনো বাকি, সবটা মিটিয়ে। আচ্ছা, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন? আপনার মা? আমি ক্ষমা করলেই মা ক্ষমা করে দিয়েছে। আপনি ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না। সাবধানে যাবেন, কেমন? হ্যাঁ, ঠিক আছে। ফিরে যায় ঋদ্ধি কলকাতায়, কিন্তু কাজে কমে কোনো মন নেই। আর এদিকে আরেকজনেরও সেই একই অবস্থা, লাবণী। ও দিদি, অঙ্কটা হয়ে গেছে তো, এরপরে কি করব? স্টুডেন্টরা জিজ্ঞাসা করে। লাবণী বলে, পরেরটা কর, তুমি শিখিয়ে দাও। আরে, সব শিখিয়ে দিতে হবে, নিজেরা করতে পারিস না? কুশ কাকা বুঝতে পারলেন ম্যাডামের মতিগতি পরিবর্তন হয়েছে। মাসখানেক পর গ্রামের সমস্ত কাকা, জ্যাঠা, মামা মিলে লাবণীর বাড়িতে এসে উপস্থিত। লাবণী স্কুল থেকে ফিরেই দেখলো বাড়ির বাইরে মানুষের জটলা। কি ব্যাপার, কারো কিছু হয়েছে? হয়েছে, একজনের মহা বিপদ হয়েছে। কথাটা বলে উঠলেন রবি কাকা। কি হয়েছে কাকা, আমায় বলো। একটা মেয়ে প্রেমে পড়েছে, কিন্তু বেচারি বলতে পারছে না। খুব ভালোবাসে তাকে, বলবেই বা কি করে? পরিবারের সঙ্গে যে কলঙ্ক জড়িয়ে আছে। কিন্তু আমাদেরও তো একটা দায় দায়িত্ব আছে মেয়েটিকে দেখার, তাই আমরা ঠিক করেছি মেয়েটির বিয়ে দেব। হুমা, সে তো খুব ভালো কথা। কে সেই মেয়ে? আর প্রেমে পড়েছে, কাউকে বলতে পারছে না? এ আবার হয় নাকি? কাউকে ভালো লাগলে সে একা। বলে সে নিজেই চুপ হয়ে গেল। তার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়েছে। রবি কাকা তার স্ত্রীকে নিয়ে এসেছেন। স্ত্রী ওর পিঠে হাত রেখে বললেন, ডুবে ডুবে জল খাবি, আর শিবের বাবাও টের পাবে না। আমরা ঋদ্ধিমানকে খবর দিয়েছি, সবাই মিলে বলেছি গ্রামের সবাই ওদের পরিবারের লোককে ক্ষমা করেছে। ওর ঠাকুমা মরে গিয়ে মনে হয় ওকে ঝেঁটিয়ে এখানে পাঠিয়েছে তোকে দেখার জন্য। এগুলো কি বলছো কাকিমা? তা হয় না, আমার বাবা মরেছে ওই মানুষটার জন্য, আর আমার মা সারা জীবন কষ্ট পেয়েছে। সেই বাড়ির ছেলেকে বিয়ে করে একটা সুযোগ দাও অন্তত। ঘরের থেকে ভেসে আসে মোটা পুরুষালী কণ্ঠস্বরটা। এটা ঋদ্ধি ছাড়া আর কেউ না। আপনি? হ্যাঁ, আমি এসেছি। আমরা সবাই মিলে ঠিক করেছি আজ গোধূলি লগ্নেই তোমার 4 হাত এক করব। কিন্তু মা মরেছে 1 বছর হয়নি। সে তো আমার ঠাকুমা মারা গেছে 1 বছর হয়নি। আমি থাকতে পারছি না ওখানে, ভয় পাচ্ছি। তুমি বলছি একা একা ঘুমোতে ভয় পাও না? সবার সামনেই বোকার মতো বলে ফেললো ঋদ্ধি। এটাও বলল, আজ 35 বছর হয়েছে, এরকম একা একা কখনো ফিল করিনি। আজ মনে হচ্ছে সত্যিই জীবনে একজন দরকার। রমলা বৌদি বারবার বলেছিল আমাকে। বাড়িতে গিয়ে কমলিনীর সাথে কথা বলেছি। সেই কমলিনী? হ্যাঁ, সে আমায় বলেছে বিয়ে নাকি আমায় করতেই হবে এবার, না হলে ঠাকুমার ভূত আমার ঘাড়ে চেপে বসবে। আর 1 বছরের মধ্যেই করতে হবে, না হলে আরো বিপদ যে। সবাই হেসে উঠল। পুরোহিত মশাইকে খবর দেওয়াই ছিল। রবি কাকার স্ত্রী একটা শাড়ি বার করে এনে বললেন, এই শাড়িটা তোর মায়ের বিয়ের, এটা পরেই বিয়ে কর। সেই দিন মন্দিরে ঠিক 5:30টার সময় অনুষ্ঠান না করে হলেও সবাইকে মিষ্টি খাইয়ে ঋদ্ধি আর লাবণীর 4 হাত এক করা হলো। বলা হলো, বাসর জেগে টেগে লাভ নেই, যে যার ঘরে গিয়ে ঘুমো। তোরাও সুখে শান্তিতে সংসার কর মা। জীবনে মানুষ একবারই ভুল করে, বারবার তো করে না। তাছাড়া ঋদ্ধির আর কি দোষ? ও তো কিছু করেনি, ওকে তুই ক্ষমা করে দে। সিঁদুরদানের পরে লাবণীর মুখটা আরো সুন্দর হয়েছিল। ঋদ্ধি বলল, তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে অনুষ্ঠানটা করব। আর তুমি তো পিএইচডি করতে চাও, এখন অনেক বয়স আছে তোমার, সব করতে পারবে। আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। 7 দিনে বুঝি তুমি সব বন্দোবস্ত করে ফেললে? হ্যাঁ, আরে আমার কাছে সব কোনো ব্যাপার নাকি? আর তোমার সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি তোমার মার্কশিটগুলো আমাকে দিয়ে দিও, আমি দেখে দেবো খনি। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, এখন তো ঘুমোতে হবে। শোনো, তুমি না ওই পাশের ঘরে যাও, আমি এখানে। সে কি, আমাদের না বিয়ে হয়ে গেছে? তারপরেও? হ্যাঁ, আজকে বাসর জাগা,
কাল রাত্রি আছে না, তারপরে আমাদের ফুলসজ্জা। কিন্তু রবি কাকা যে বললেন ওসব কিছুই হবে না। সে বলুক, তা আমার একটা নিয়ম রীতি আছে না, আমি ওসব করতে পারবো না। লাবণী যে এরকম একটা কড়া জবাব দেবে কিছুটা আশা করেছিল ঋদ্ধি, তবে মুখের ওপরে এইভাবে যে বলে দেবে এইটা বুঝতে পারেনি। ঋদ্ধি বলল, যথা আজ্ঞা। কিন্তু আমার যে ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে লাবণী পাশের ঘরে। দরজা বন্ধ করে দিয়ে নিজে যে হাসছে তা নয়, হেসে কুটোকুটি। ভাবতে পারছে না লাবণী ওর যে বিয়ে হয়ে গেছে। আরশিতে নিজের সিঁদুর পরার মুখটা দেখে কান্নায় বুকটা কেমন যেন হু হু করে ওঠে ওর। মা বেঁচে থাকলে কত খুশি হতেন, মরার আগে এটাই দেখতে চেয়েছিলেন। কিন্তু লাবণী তো বিয়ে করবে না বলেছিল। ঋদ্ধিমান কালবৈশাখী ঝড়ের মতো এসেও জীবনটাকে বদলে দিল। হয়তো এই জন্যই দুই পরিবারের মধ্যে ওইরকম অশান্তিটা হয়েছিল। ঠিক 12টা নাগাদ হঠাৎই ঘুমটা ভেঙে যায় লাবণীর। প্রত্যেকদিন এই সময় ওর ভূতের ভয় লাগে। জানলা দিয়ে কেউ যেন ওকে দাঁত খেঁচিয়ে ভয় দেখায়, তবে মা নয়, অন্য একটা কেউ। আজকে সরাসরি দরজায় কড়াঘাতে লাবণী অনেকটাই ভয় পেয়ে যায়। কে কে? আমি। ঋদ্ধি, দরজাটা একটু খুলবে প্লিজ, ভয় করছে। মনে হচ্ছে ঠাম্মি যেন তোমার রান্নাঘরে বসে কিছু একটা খাচ্ছে। ধ্যাৎ, ওসব কিছু হয় নাকি? প্লিজ প্লিজ লাবণী, একটা বার। দরজাটা খুলতেই ঋদ্ধি ঘরে ঢুকে দরজা বন্ধ করে লাবণীকে জড়িয়ে ধরে বলল, হে একটুখানি একটুখানি আশ্রয় দাও, আমি কিচ্ছু করব না, প্রমিস প্রমিস করছি। শুয়ে পড়ো বলল লাবণী। ঋদ্ধি চুপ করে বিছানায় গুটিসুটি মেরে শুল। লাবণীও পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই আবার বাসনের টুংটাং শব্দ। এইবার শুধু শব্দ নয়, জানলার পর্দা উড়ে বিভৎস কি সব হাওয়ার আওয়াজ। লাবণী ঋদ্ধিমানের বুকের কাছে গিয়ে বলল, আমাকে একটু ধরে থাকবে প্লিজ? মানে তুমি যে বললে না, ভয় করছে, আমারও খুব ভয় করে রাত্রেবেলা একা একা থাকতে, কাউকে বলতে পারি না, বলে তো লজ্জা। এই আমারও খুব ভয় করে। ঠাকুমা মারার পর থেকে না দারুণ ভয় পাওয়া শুরু করেছি। কেন বলো তো? কারণ তোরা দুটিতে যাতে সংসার করিস, ওপরে এসে আমরা সেটাই ভেবেছি। তোর ঠাকুরদা, আমি, লাবণীর মা বাবা সব দেখি এখানেই আছে। এখানে এসে আমাদের সে কি মিল। আমরা ভাবলাম দুটি যখন মত্তে একা একা আছে, তখন এই দুটি চার হাত এক করেই না হয় সংসারের এই দাম্পত্য কলহটা নষ্ট করে দেওয়া যাক। ঋদ্ধি আর লাবণী দুইজনেরই শরীরটা ঠকঠক করে কাঁপছে। একটা অবয়বের মতো কতগুলো ধোঁয়ার ওঠা মানুষ জানলার বাইরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে দাঁত খেঁচিয়ে হাসছে। লাবণী আরো বেশি করে বুকের ভেতরে ঢুকে পড়ে ঋদ্ধিমানের। ঋদ্ধিমানও যত শক্তি দিয়ে লাবণীকে বুকের মধ্যে শক্ত করে ধরে চোখ বন্ধ করার চেষ্টা করে। হঠাৎই একটা চুরি পড়া অবয়ব এসে বলে, ওদেরকে ক্ষমা করে দে মা, আর প্রতিশোধ তুলিস না। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। এখানে এসে তোর বাবাকে পেয়েছি। তোরা সুখে সংসার কর, তাই দেখে আমাদের চোখ জোড়াক। লাবণী ঘুরে তাকায়। এটা ওর মায়ের কণ্ঠস্বর। মা! অবয়বগুলো হাওয়াতে মিলিয়ে গেল। ঋদ্ধিমান লাবণীর হাতটা শক্ত করে ধরল। লাবণীও ঋদ্ধির দিকে তাকালো, বলল, আমি আসলে বুঝতে পারিনি এইরকম করেও যে সংসার করা যায়। আমরা দুইজনেই একা। এসো না, দুইজন দুইজনের পরিপূরক হয়ে উঠি। মরে গিয়ে তোমার বাবা মা, আমার বাবা মা আমাদেরকে আশীর্বাদ করছে। কে বলেছে মৃত মানুষের আশীর্বাদ পাওয়া যায় না? আমরা একটা সুখের সংসার গড়ে তুলি লাবণী, সমস্ত কিছু ভুলে। আর আজকের পর থেকে এই জমি জায়গা কেন, আরো সবকিছুর ওপরে আমারই বিস্তার। মানে মানে লাবণীকে হ্যাঁচকা টানে বুকের ওপরে নিয়ে নেয় ঋদ্ধি। পাগলের মতো চুপ বন্ধ করতে শুরু করে ওর সমস্ত মুখে। লাবণীর চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। মনের মধ্যে এতক্ষণেও জমে থাকা অভিমানটা ঋদ্ধিমানের পরিবারের বিরুদ্ধে মায়ের আত্মা এসে সব কিছু যেন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ঋদ্ধিকে দেখে লাবণীরও যে প্রথম দিন থেকেই ভালো লাগেনি তা নয়, তবে কিছু কিছু সম্পর্ক প্রতিহিংসার দহনে নষ্ট হয়ে যায়। লাবণী শক্ত করে আঁকড়ে ধরল ঋদ্ধিমানের পিঠটা, বলল, আরো বেশি ভালোবাসো আমাকে, আরো বেশি। আমার কাঙ্ক্ষিত এই শরীরটা, এই মনটা এত বছর তোমার জন্যই পিপাসার্থ। আমিও আমিও
দুটো দেহ মিলিয়ে গেল। তবে এই দুটো দেহ অশরীরী নয়, রক্ত মাংসে গড়া মানুষের শরীর মিলে গেল একই আত্মার মধ্যে। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।